গল্পের শুরুতে আমরা অর্জুন সিং রাঠোর নামের একজন আর্কিটেক্টকে দেখি। অর্জুন লিজা নামের একজন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে ভালোবাসতো, কিন্তু অর্জুনের অর্থোডক্স ফ্যামিলি কোনোদিনও লিজার সঙ্গে অর্জুনের সম্পর্কটা মেনে নেবে না, আর এটা অর্জুন খুব ভালোভাবে জানতো। এর জন্য অর্জুন লিজার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর সে লিজাকে চিঠি লিখে পাঠায়। এরপর অর্জুন আর লিজা যখন গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল, সেই সময় অর্জুনের পরিবারের লোকেরা এ কথা জানতে পেরে যায়, আর তারা অর্জুনদেরকে আটকানোর জন্য সেখানে আসে। আর অর্জুনকে তারা আটকায়, আর লিজাকে অর্জুনের গাড়ির সঙ্গে বেঁধে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। আর অর্জুন তাদের সবার সঙ্গে লড়াই করে লিজার প্রাণ বাঁচায়। এরপর আমরা দেখি যে অর্জুন তার পরিবারের লোকজনকে জানায় যে ধর্ম আর জাতির ভেদাভেদে তারা একটা নিরীহ মেয়ের প্রাণ নিতেও প্রস্তুত ছিল। তাই সে আজ থেকে তার ধর্ম আর ঈশ্বরকে তাদের সবার সামনে ত্যাগ করে, আর সে লিজাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অর্জুন আর লিজা একে অপরকে বিয়ে করে, আর তারপর তারা বম্বে চলে যায়। অর্জুন ওখানে চাকরি করত। এরপর তারা সেখানে তাদের সংসার গুছিয়ে নেয়, আর তারা একে অপরের সঙ্গে খুব ভালো ছিল। এরপর অর্জুন লিজাকে জানায় যে সে একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে, যে পালামপুর নামের একটা গ্রাম আছে, সেখানে একটা বড় হাভেলি রয়েছে, আর সেই হাভেলিটাকে ভেঙে সেখানে একটা শানদার হোটেল বানানো হবে, আর এর আর্কিটেক্টের কাজ অর্জুনকেই দেওয়া হয়েছে। আর এরপর অর্জুন লিজাকে নিয়ে পালামপুর চলে আসে। অন্যদিকে আমরা দেখি যে পালামপুরে এই হাভেলিটা ভেঙে হোটেল বানানোর কাজ করার জন্য এর আগেও কয়েকজন আর্কিটেক্ট এসেছেন, কিন্তু যেদিনই তারা আসেন সেদিনই রাতে রহস্যজনকভাবে তাদের মৃত্যু হয়েছে। আর এই হাভেলিটা যিনি কিনেছেন তিনি খুব শিগগিরই এই হাভেলিটা ভেঙে তার হোটেলের বিজনেসটা স্টার্ট করতে চান, আর তার জন্য তিনি এই আর্কিটেক্টদের মৃত্যুগুলোকে ধামাচাপা দিয়ে দিতেন। আর অর্জুনও এই সব কিছু সম্পর্কে অবগত ছিল না। আর তারপর অর্জুন লিজাকে নিয়ে পালামপুর আসে, আর এখানে এসে এই হাভেলিটা দেখে লিজার ভীষণই ভালো লাগে, আর সে অর্জুনকে জানায় যে এত সুন্দর হাভেলি কেউ কেন ভাঙতে চাইবে। এরপর আমরা দেখি যে অর্জুন আর লিজা এই পুরো হাভেলিটা ঘুরে দেখে, আর অর্জুন দেখে যে এখানকার একটা ঘর তালা বন্ধ ছিল, আর অর্জুন সেই ঘরের চাবি চায়, কিন্তু এই বাড়ির কেয়ারটেকার বলবন্ত তাকে চাবি দিতে পারে না। এরপর দেখা যায় যে অর্জুন এই বাড়ির মালিকের ম্যানেজার এমকের সঙ্গে দেখা করতে যায়। অন্যদিকে পরের দিন সকালবেলা লিজা দেখে যে এই ঘরটা খোলা, আর সেই ঘরটার ভিতরে যায়, আর সেখানে একটা পিয়ানো দেখে আর একজন সুন্দরী মহিলার ছবি দেখে। এরপর লিজা যখন সে পিয়ানোটা বাজাচ্ছিল তখন তার ভীষণই অদ্ভুত অনুভূতি হয়। সে মনে করে যে হয়তো এই রুমে তার সঙ্গে অন্য কেউ রয়েছে। এরপর অর্জুন যখন ফিরে আসে তখন লিজা তাকে জানায় যে সে ওই রুমে ঢুকেছিল, আর ওই রুমে কি কি আছে সে দেখেছে, কিন্তু অর্জুন গিয়ে দেখে যে সেই রুমের তালা যেরকম বন্ধ ছিল সেরকমই বন্ধ। আর অর্জুন ভাবে যে লিজার কিছু ভুল হয়েছে, আর সে লিজার কথা বিশ্বাস করতে চায় না। এরপর দেখা যায় যে লিজা একদিন যখন গ্রামে ঘুরতে বেরিয়েছিল তখন সে গ্রামের চার্চের কাছে যায়, আর চার্চের ফাদার থমাসের সঙ্গে লিজার কথাবার্তা হয়। লিজা থমাসকে জানায় যে অর্জুন তাকে বিয়ে করার জন্য নিজের ধর্ম আর ঈশ্বরকে পরিত্যাগ করেছিল, আর সে লিজাকে তার ধর্ম মানতে কোনোদিনও বাধা দেয়, কিন্তু অর্জুন যাতে কষ্ট না পায় তার জন্য লিজা নিজের ঈশ্বরের থেকেও দূরে রয়েছে। থমাস লিজার কথা বোঝে আর তাকে আশীর্বাদ করেন। এরপর দেখা যায় যে লিজা এই বাড়িতে ধীরে ধীরে ভীষণই অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস অনুভব করে, আর সে কিছু আওয়াজ শুনতে পায়। আর এই সব কিছুতে ভয় পেয়ে লিজা কেয়ারটেকার বলবন্তকে অনেক প্রশ্ন করে, কিন্তু সে কোনো কথাই বলতে পারে না। আর লিজা যখন অর্জুনকে তার এই সব এক্সপিরিয়েন্সের কথা জানায় তখন অর্জুন লিজাকে বোঝায় যে আসলে এটা একটা নতুন জায়গা, আর এই গ্রামটা অনেক শান্ত, আর এত বড় বাড়িতে থাকার অভ্যাস তাদের এর আগে ছিল না, তাই হয়তো লিজা এই সব কিছু ভুল দেখছে, আর সে লিজার কথাগুলোকে খুব একটা আমল দেয় না। অন্যদিকে বলবন্ত এই সব কিছুই দেখে, আর তার অর্জুন আর লিজার জন্য ভীষণ খারাপ লাগে, আর সে ম্যানেজার এমকের সঙ্গে গিয়ে কথা বলে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে এই বাড়িটা একদমই ভালো নয়, এই বাড়িতে আগে যারা এসেছে তাদের মতো এই দুজনের প্রাণেরও সংকট রয়েছে, কিন্তু এমকে এই সব কথায় আমল দেয় না, আর বলবন্তকে চুপ থাকার জন্য তাকে অনেক টাকা দেয়, আর এই টাকা পেয়ে বলবন্ত নিজের মুখ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে লিজা আর অন্য কোনো রাস্তা না দেখতে পেয়ে ফাদার থমাসের সঙ্গে গিয়ে কথা বলে, আর ফাদার থমাস লিজাকে আশ্বস্ত করেন যে তিনি নিজে এসে একবার এই বাড়িটা দেখবেন।
অন্যদিকে দেখা যায় যে চাবি না পাওয়ার জন্য অর্জুন সেই বন্ধ ঘরের দরজাটাকে ভেঙে দেয়, আর দরজা খুলে সে দেখে যে লিজা এই ঘরে যা যা আছে বলেছে সে সব জিনিসই আছে। আর এটা দেখে সে একটু অবাক হয়। এরপর দেখা যায় যে একদিন ফাদার থমাস এই বাড়িতে আসেন, আর এই বাড়িতে এসে তারও কিছু আশ্চর্য অনুভূতি হয়। তার মনে হয় যে এই বাড়িতে কিছু অপশক্তির প্রভাব রয়েছে। অন্যদিকে রাতে লিজা আবার সেই ঘরটাতে যায়, আর যে মহিলার পোর্ট্রেট সেই রুমে ছিল সে দেখে যে পোর্ট্রেটের নিচে লেখা আছে গায়ত্রী। অন্যদিকে আমরা ফাদার থমাসকে দেখি, আর চার্চে একটা স্পিরিট একটা দুর্বোধ্য ভাষায় ফাদারকে কিছু একটা বলার চেষ্টা করছিল, যেটা দেখে ফাদার ভীষণই ভয় পেয়ে যান। আর এরপর তিনি তার সিনিয়রকে গিয়ে এইসব কথা জানান, আর তারা এর মানে বের করেন যে এই স্পিরিটটা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। আর দেখা যায় যে এর পরের দিনই ফাদার থমাস লিজার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি বলবন্তের কাছে জানতে পারেন যে লিজা আর অর্জুন কয়েকদিনের জন্য শহরে গেছে। আর ফাদার বলবন্তকে বলে আসেন যে লিজা ফিরলে যেন অতি অবশ্যই তার সঙ্গে দেখা করেন, কারণ তাদের এই বাড়িতে থাকাটা আর নিরাপদ নয়। অন্যদিকে আমরা দেখি যে মাঝ রাস্তায় গিয়ে অর্জুন আর লিজাদের গাড়ি আটকে যায়, আর কিছু সোলজার তাদেরকে জানায় যে সামনে কিছু দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, তার জন্য রাস্তা বিপজ্জনক, তাই অর্জুন আর লিজাকে ফিরে আসতে হয়। কিন্তু অর্জুনের কাজটা ভীষণই গুরুত্বপূর্ণ, তাই সে কিছু বডিগার্ডস সাথে নিয়ে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সে লিজাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় না, আর লিজাকে কদিন বাড়িতে একাই থাকতে হবে। লিজা ফিরে আসার পরও বলবন্ত ফাদার থমাসের কথা লিজাকে জানায় না। এরপর রাতে লিজা ভীষণই অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর সেই রাতে লিজার ওপর একটা আত্মা ভর করে, আর ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে থাকে। আর অন্যদিকে ফাদার থমাস দেখেন যে চার্চে রক্ত দেখা দিয়েছে, যেটা কিনা ভীষণই বাজে সংকেত ছিল। এরপর অর্জুন নিজের কাজ সেরে যখন আবার ফিরে আসে তখন সে দেখে যে লিজার শরীর ভীষণই খারাপ। আর এরপর ডাক্তার অর্জুনকে সাজেস্ট করেন যে সে যেন লিজাকে হসপিটালে অ্যাডমিট করে, আর তারপর লিজাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, কিন্তু তবুও তার অবস্থার কোনো উন্নতি হয় না। আর এরপর হঠাৎ লিজার যখন জ্ঞান ফেরে তখন তাকে যে ডাক্তার চিকিৎসা করছিল সে সেই ডাক্তারের সম্পর্কে কিছু অদ্ভুত মন্তব্য করে, যে সেই ডাক্তার চিকিৎসার নামে তারই এক সিনিয়রের মেয়ের সঙ্গে কিভাবে খারাপ করেছেন। আর এই কথাটা জানতে পেরে সে ডাক্তার ভীষণই ভয় পেয়ে যায়, আর সে সেখান থেকে চলে যায়। তারপর সেই ডাক্তার অর্জুনকে বলে যে তার স্ত্রীর চিকিৎসা করা তার পক্ষে সম্ভব নয়, তিনি যেন তাকে বাড়ি নিয়ে যায়। অন্যদিকে ফাদার থমাস অর্জুনকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে লিজার ওপর কোনো আত্মার নজর পড়েছে আর তাকে এক্সরসিজম করতে হবে, কিন্তু অর্জুন প্রথমে ফাদার থমাসের কোনো কথাই শুনতে রাজি, কিন্তু এরপর লিজার অবস্থা দেখে অর্জুনকে এই কথায় বিশ্বাস করতেই হয়। আর এরপর অর্জুন এমকের সঙ্গে দেখা করতে যায়, আর কে জিজ্ঞেস করে এই বাড়ির সম্পর্কে, কিন্তু এমকের মালিক এই বাড়িটা কিনেছেন বেশি দিন হয়নি, তাই তারা এই বাড়ির সম্পর্কে সেরকম কিছুই বলতে পারে না। তাই এই বাড়িটা কেনার আগে যিনি এই বাড়ির কেয়ারটেকার ছিলেন এমকে তার সম্পর্কে অর্জুনকে জানায়, আর অর্জুন সেই মহিলার সঙ্গে দেখা করতে তার গ্রামে যায়। আর যাওয়ার আগে সে লিজার সমস্ত দায়িত্ব ফাদার থমাসকে দিয়ে যায়। এরপর অর্জুন বাড়ির আগে কেয়ারটেকার রাধামার সঙ্গে দেখা করতে যায়, আর রাধামাকে এই বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করে। আর রাধামা অর্জুনকে জানায় যে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ চলছিল সেই সময় এই বাড়ির যিনি মালিক ছিলেন তিনিও ভারতকে স্বাধীন করার সংগ্রাম করছিলেন, আর তার জন্য তিনি এই বাড়ি থেকে বেশিরভাগ সময় দূরে থাকতেন। আর এই বাড়িতে সেই মালিকের মেয়ে গায়ত্রী, রাধার মা কেসর আর রাধা এরা তিনজনেই থাকতো। আর গায়ত্রী ভীষণই শান্তশিষ্ট আর সুন্দরী একজন মেয়ে ছিল, আর সে ছবি আঁকা, পিয়ানো বাজানো এই সব কিছু নিয়ে থাকতো। যাই হোক, এরপর একদিন রাতে তাদের বাড়ির সামনে কিছু একটা আওয়াজ হয়, আর তারা ভয়ে ভয়ে বাইরে গিয়ে দেখে যে সেখানে একজন ব্যক্তি আহত হয়ে পড়ে আছে, আর তার গায়ে ভারতীয় সেনার পোশাক ছিল। আর এরপর সেই ব্যক্তি জানায় যে আসলে সে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, কিন্তু কিছু ইংরেজ তাদের বেশিরভাগ সৈন্যকেই মেরে ফেলেছে, আর সে কোনো রকম ভাবে বেঁচে পালিয়েছে। আর গায়ত্রী এটা বুঝতে পারে যে তার বাবা যে যুদ্ধ করছে সেই ইউনিটেরই সৈন্য হচ্ছে এই লোকটা, আর এই লোকটার নাম হচ্ছে মোহনকান্ত। আর এরপর কেসার আর
গায়ত্রী দুজনে মিলে মোহনকান্তের চিকিৎসা করে আর তার সেবার শুশ্রূষা করে তাকে আস্তে আস্তে সুস্থ করে তোলে। আর মোহনকান্ত এই বাড়িতে কিছুদিন থাকে। অন্যদিকে দেখা যায় যে গায়ত্রীকে দেখে মোহনকান্তের খুব পছন্দ হয়ে যায়, আর গায়ত্রীও মোহনকান্তকে নিয়ে ভীষণই কিউরিয়াস ছিল। এরপর একদিন মোহনকান্ত বাড়ির বাইরে এসে একজন ইংরেজ সোলজারের সঙ্গে সংকেতে কিছু কথাবার্তা বলে, আর এটা কিসের মা দেখে নেয়। আর তিনি মোহনকান্তকে কনফ্রন্ট করেন, আর এটা বোঝা যায় যে আসলে মোহনকান্ত ছিল একজন ঠক। সে ভারতীয় সেনার সঙ্গে কাজ তো করছিল, কিন্তু ইংরেজদেরকে তাদের সম্পর্কে সব কথা জানিয়ে দিয়েছিল, আর তার জন্যই ভারতীয় অনেক সেনা মারা গেছে। আর মোহনকান্ত কেসারকেও মেরে ফেলে আর তার বডিটা কুয়োয় ফেলে দেয়। আর এরপর মোহনকান্ত গায়ত্রীকে বলে যে হঠাৎ করে কেসারের কাছে একটা চিঠি এসেছে, তার গ্রামের বাড়িতে তার একজন আত্মীয় ভীষণই অসুস্থ আর তাকে তাড়াতাড়ি সেখানেই চলে যেতে হয়েছে। কিন্তু মোহনকান্তের এই কথাটা গায়ত্রী বিশ্বাস করতে পারে না, আর তার মোহনকান্তের উপর সন্দেহ হয়। এরপরই রাধা সেখানে আসে কাবেরীকে সে কুয়োর কাছে নিয়ে যায়, আর তারা দুজন সেই কুয়োর মধ্যে কেসারের বডি দেখতে পায়। আর এরপর সুযোগ বুঝে গায়ত্রী মোহনকান্তের ঘরে যায় আর তার জিনিসপত্র খুঁজে সে একটা চিঠি পায়, যেটা পড়ে সে বুঝতে পারে যে আসলে মোহনকান্ত হচ্ছে একজন স্পাই আর সে ইংরেজদের হয়ে কাজ করছে। আর এরপর গায়ত্রী ঠিক করে যে সে মোহনকান্তকে আটকাবে। সে রাধাকে গায়ত্রীর বাবাকে খবর পাঠানোর জন্য যেতে বলে, আর সে নিজে বাড়িতে থেকে মোহনকান্তকে আটকে রাখে, আর সে নিজের রূপের জালে ফাঁসিয়ে তাকে বশ করে এই বাড়িতেই কদিন থাকতে বাধ্য করে। এরপর শেষে যখন দেখা যায় যে গায়ত্রীর বাবা তার লোকজনেদের সঙ্গে এই বাড়িতে চলে আসে, তখন তারা মোহনকান্তকে নিজের দেশকে ঠকানোর জন্য তার সেই রুমে তাকে ফাঁসি দেয়। কিন্তু মরার আগে মোহনকান্ত গায়ত্রীকে বলে যায় যে সে যতদিন না গায়ত্রীর আত্মাকেও নিজের সঙ্গে নরকে নিয়ে যেতে পারছে ততদিন তার শান্তি নেই, আর এই বলেই সে মারা যায়। আর এরপর সেই রুমের দরজা সারা জীবনের মতো তালাবন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে গায়ত্রীর আত্মত্যাগের কথা কেউ বুঝতে পারে না, আর তার বাবা সারা জীবন গায়ত্রীকে গৃহবন্দী করে রাখেন, আর জীবনের শেষ দিন পর্যন্ত গায়ত্রী একাই ছিলেন। আর অর্জুন জানতে পারে যে যেদিন গায়ত্রী মারা গেছে সেই দিনই লিজার জন্ম হয়, আর রাধামা অর্জুনকে বোঝায় যে আসলে গায়ত্রী পুনর্জন্ম হচ্ছে লিজা। আর লিজা এই বাড়িতে আসার পর মোহনকান্তের আত্মা লিজার আত্মাকে চিনতে পেরেছে, তাই সে লিজাকে মেরে তার গায়ত্রীর আত্মা নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। আর এরপর অর্জুন পালংপুরে ফিরে আসে, আর সে ফাদার থমাসকে সব কথা খুলে জানায়। ফাদার থমাস অর্জুনকে বলে যে আর একদিনের মধ্যে এক্সরসিজম করতে হবে, না হলে মোহনকান্তের আত্মা লিজাকে মেরে ফেলবে। কিন্তু ফাদার থমাসের সিনিয়র ফাদার থমাসকে এক্সরসিস্ট করার অনুমতি দিতে পারেন না, কারণ হাই প্রিস্টের অনুমতি ছাড়া এক্সরসিজম করা সম্ভব নয়, আর এই অনুমতি পেতে 7 দিন লেগে যায়। তাই ফাদার থমাস নিজের দায়িত্বে এক্সরসিজম করার সিদ্ধান্ত নেন। আর তারপর তারা এই বাড়িতে যখন এই প্রক্রিয়া শুরু করেন, তখন হঠাৎই মোহনকান্তের আত্মা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, আর দেখা যায় যে এক এক করে মোহনকান্তের আত্মা বলবন্ত আর ফাদার থমাসকে মেরে ফেলে। আর এরপর সে অর্জুনকে মারার চেষ্টা করে। আর এরপর দেখা যায় যে মোহনকান্তের আত্মা লিজাকে ধীরে ধীরে আঘাত করে, আর সে অর্জুনকে চ্যালেঞ্জ করে যে সে তো তার গায়ত্রীর আত্মা নিজের সঙ্গে নিয়ে যাবে, আর অর্জুন যদি পারে তাহলে তার লিজাকে বাঁচিয়ে নিক। এরপর অর্জুন এক্সরসিজম করার চেষ্টা তো করে, কিন্তু তার কোনো ভক্তি বিশ্বাস ছিল না, তাই সে সফল হতে পারে না। আর শেষ পর্যন্ত তার আবার নিজের ধর্ম আর ঈশ্বরের প্রতি আস্থা জাগে, আর সে হনুমান চালিসা পাঠ করা শুরু করে। আর মোহনকান্তের আত্মা অর্জুনকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত অর্জুন হনুমান চালিসা পাঠ পূর্ণ করে, আর দেখা যায় যে মোহনকান্তের আত্মা সেখানেই বিনাশ হয়, আর লিজা মুক্তি পেয়ে যায়। এরপর আমরা দেখি যে কয়েকদিন কেটে গেছে, আর এখন লিজা সম্পূর্ণরূপে সুস্থ। আর গায়ত্রীর যে পোর্ট্রেটটা ছিল সেটা এই বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেওয়া হয়। আর অর্জুন বলে যে গায়ত্রী এর আগের জন্মে ভালোবাসা পায়নি, তাই সে নিজের ভালোবাসা পূর্ণ করার জন্য এই জন্মে লিজার রূপে জন্ম নিয়েছে। আর অর্জুন লিজার জীবনে সেই ভালোবাসার রূপে এসেছে, আর এখন গায়ত্রী আর এই বাড়ি দুজনেই মুক্তি লাভ করেছে। আর এবার এই বাড়িটা ভেঙে এখানে একটা হোটেল তৈরির কাজ শুরু হবে। আর অর্জুন জানায় যে সে সারা জীবন লিজার সঙ্গে এইভাবেই থাকবে। আর এর সঙ্গে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়।